আসসালামু আলাইকুম। এই ভিডিওতে মেশিন লার্নিং নিয়ে কিছু ধারণা দিতে যাচ্ছি। চলেন শুরু করা যাক। তো মেশিন লার্নিং বা এআই এগুলা শেখার আগে আমাদের ফার্স্টে মেশিন লার্নিং এর সাবসেট গুলা বা মেশিন লার্নিং এর এবং এআই এবং ডিপ লার্নিং ল্যাঙ্গুয়েজ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এগুলোর মধ্যে ডিফারেন্সটা ফার্স্ট আমাদের শেখা উচিত। তো প্রথমে আসি এআই কি। এআই হলো সেসব এজেন্ট বা এআই এজেন্ট হলো তারাই যারা রেশনালি অ্যাক্ট করে। অর্থাৎ আমরা আমরা যে মডেল বা আমরা যে এজেন্টস গুলো বানাবো সেই এজেন্টস গুলো যেন লজিক্যালি কোনো কাজ করে। তো তখনই আমরা আসলে সেগুলোকে এআই মডেল বা এআই এজেন্ট বলবো। তারপরে যে আমরা পরবর্তীতে যেটা ধাপ আসে সেটা হলো মেশিন লার্নিং। মেশিন লার্নিং আসলে এআই কে যেভাবে ট্রেন করা হয় সেটা আসলে পরে, অর্থাৎ মেশিন লার্নিং কি এআই এর একটা সাবসেট। তো agents are trained from data and experience, অর্থাৎ আমরা যে ডাটা দিব বা আমাদের যে এক্সপিরিয়েন্স গুলো দিব সেগুলা থেকেই যারা ট্রেন হবে বা যারা লার্ন করবে তাদেরকে বলবো মেশিন লার্নিং। এটা হলো এআই এর একটা সাবসেট। সিমিলারলি ডিপ লার্নিং হলো এমএল এর একটা সাবসেট। অর্থাৎ ডিপ লার্নিংটা তাহলে কি, ডিপ লার্নিংটা হলো আমরা এই লার্নিং করবো অর্থাৎ মেশিনকে দিয়ে লার্ন করাবো, বাট এখানে কি এখানে আরো অনেক লেয়ার থাকবে, তারপর নিউরাল নেটওয়ার্ক। অর্থাৎ নিউরাল নেটওয়ার্ক ওয়ান কাইন্ড অফ লেয়ার্স বা আর্কিটেকচার বলা যেতে পারে। এরা কি, এরা হলো কমপ্লেক্স প্যাটার্নকে সহজে ধরে ফেলতে পারে। তারপরে আসি আমরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল গুলা কি, সেটা হলো অনেক টেক্সট ডাটা দ্বারা, অর্থাৎ আমাদের বিভিন্ন ব্লগ হতে পারে বা বিভিন্ন টেক্সচুয়াল ডাটা হতে পারে, অর্থাৎ আমাদের কি আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজ গুলাকে মিমিক করার জন্য যে ডাটাগুলো দিয়ে ট্রেন করা হয় এটার আন্ডারে পড়ে আমাদের চ্যাট জিপিটি বা অন্যান্য যেসব ল্যাঙ্গুয়েজ মডেলগুলো আছে, হতে পারে ডিপসিক বা অন্যান্য কিছু। সো আশা করি এআই, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এগুলোর মধ্যে বেসিক পার্থক্যটা বুঝতে পারলাম। নেক্সটে আমরা এমএল বোঝার আগে আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমাদের মেশিন লার্নিং বা এআই বা এগুলা যাই বলেন না কেন সবগুলোর মধ্যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট হলো আমাদের ডাটা। ডাটা ছাড়া আসলে এগুলা মডেল কিছুই হয় না। সো ডাটার দুইটা পার্ট আছে, একটা পার্টকে বলা হয় ফিচার্স এবং আরেকটা পার্টকে বলা হয়ে থাকে আউটপুট লেভেল। জিনিসগুলো কি, জিনিসগুলো যদি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। সো লেটস সে এখানে একটা ক্যাটের ইমেজ আছে এবং এখানে একটা ডগের ইমেজ আছে এবং নিচে লেখা আছে যে এটা একটা ক্যাট এবং এটা একটা ডগ। সো এই যে এই ইমেজের মধ্যে যেসব ফিচার্স গুলো আছে এই ফিচার্স গুলো আসলে কি, ক্যাটের ফিচার্স। অর্থাৎ এখানে হয়তো দেখা যাচ্ছে ক্যাটের, অর্থাৎ বিড়ালের রং, বিড়ালের আবরণ, বিড়ালের কানের আবরণ। তো এইসব জিনিসপত্রগুলো আমাদের এক্সট্রাক্ট করে করতে হবে এবং এইসব জিনিসপত্র অর্থাৎ এইসব ফিচার্স এর সাথে যদি সেটা মিলে বা কোনো অ্যানিমাল যদি মিলে তাহলে আমরা সেটাকে ক্যাট হিসেবে ক্লাসিফাই করতে। সিমিলারলি ডগের ক্ষেত্রেও একটু ডিফারেন্ট ফিচার্স থাকে, সো সেই ফিচার্স এর উপর ডিপেন্ড করে আমরা সেটাকে ডগ নামে লেবেল দিয়ে থাকি। সো আপাতত ডাটা সম্পর্কে এতটুকু ধারণা রাখলেই আমাদের হয়ে যাবে ফুলি। তারপর আসি এখন মেশিন লার্নিং কি বা মেশিন লার্নিং এর ডেফিনিশন। Machine learning is a branch of AI where algorithms are designed and developed to recognize complex patterns and make intelligent decisions. অর্থাৎ কি, অর্থাৎ হলো আমাদের আমরা এমএল হলো সেসব, এমএল হলো এআই সেসব ব্রাঞ্চ যেখানে আমরা আসলে মডেলটাকে ট্রেন করি বা মডেলকে আমরা কিছু ইনপুট দিই, সেই ইনপুটের মধ্য থেকে সে একটা ভালো একটা রেশনাল অর্থাৎ লজিক্যাল বা ইন্টেলিজেন্ট একটা ডিসিশন দিয়ে থাকে। তো আসলে ব্যাকএন্ডে আসলে সে কি করে, সে বিভিন্ন ফিচার্স গুলা রেকগনাইজ করে বা বিভিন্ন প্যাটার্নস গুলা রেকগনাইজ করার চেষ্টা করে, অর্থাৎ বোঝার চেষ্টা করে যে বিড়াল হলে সে তার প্যাটার্ন এরকম থাকবে, তার ডাটার প্যাটার্ন এরকম থাকবে। তো হোপফুলি আপাতত এতটুকু পর্যন্ত বোঝা গেছে। তারপরে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো এই এআই মডেল গুলো বা মেশিন লার্নিং মডেল গুলো আসলে ব্যাকে কি করে বিভিন্ন ওয়েটস অর্থাৎ বিভিন্ন ফিচার্স এর ওয়েটস গুলা বোঝার চেষ্টা করে বা প্রেডিক্ট করার চেষ্টা করে, সেই ওয়েটস গুলা প্রেডিক্ট করার মাধ্যমেই সে আসলে লেবেল দিয়ে থাকে।
বা প্রেডিক্ট করে থাকি যে আউটপুটটা। আচ্ছা, এই কথাটা যদি আমি এক্সপ্লেন করার জন্য আমি একটা এক্সাম্পল নিয়ে আসছি। লেটস সে এখানে সিটি দেওয়া, অর্থাৎ হলো যে কোথাকার বাসা, অর্থাৎ হাউস রেন্টিং এর একটা এক্সাম্পল। সো ফার্স্টে দেওয়া আছে সিটি, অর্থাৎ কোন সিটিতে। দেন দেওয়া আছে এরিয়া, অর্থাৎ হলো যে সেই বাসাটা সাইজ কিরকম। দেন নাম্বার অফ ব্যালকনিজ দেওয়া আছে, এন্ড দেন অবশেষে প্রাইস দেওয়া আছে। এক্ষেত্রে প্রাইসটা আমাদের আউটপুট লেভেল, এবং বাকি তিনটা হলো আমাদের ফিচার্স। এক্ষেত্রে দেওয়া আছে যে বনশ্রীতে 1500 স্কোয়ার ফিটের একটা বাসা, যেটা 3টা ব্যালকনি আছে, তার প্রাইস হলো 25,000। দেন সিমিলারলি গুলশানের 1500 স্কোয়ার ফিটের 3টা ব্যালকনি হলো একটা বাসা, 3,000 প্রাইস। সো এরকম আরো এক্সাম্পল দেওয়া আছে। এই এক্সাম্পল থেকে যদি আমরা মেক সেন্স করার চেষ্টা করি, অর্থাৎ আমরা যদি প্রেডিক্ট করার চেষ্টা করি যে অন্য কোনো একটা জায়গা, বা লেটস সে যে আমার এখন বনশ্রীতে 1,000 স্কোয়ার ফিটের একটা বাসা, যার মধ্যে 2টা ব্যালকনি আছে, তার প্রাইস কত হবে। তো আমরা কি এটা আসলে বের করতে পারি, এই আমাদের যে এক্সাম্পল আছে এই এক্সাম্পলের উপর যদি আমরা একটু চিন্তা ভাবনা করি, তাহলে আমরা আসলে এটা বের করতে পারি। তো আমি যদি দেখি যে এই এক্সাম্পলের উপর, এখানে আমি দেখতে পাচ্ছি যে গুলশান এবং বনশ্রী দুইটার মধ্যেই একটা বাসা আছে 1500 স্কোয়ার ফিটে এবং 3টা ব্যালকনির, অথচ দুইটার প্রাইসের মধ্যে 5,000 টাকার ডিফারেন্স আছে। সিমিলারলি আবার গুলশানের দুইটা বাসার মধ্যে 100 স্কোয়ার ফিটের ডিফারেন্স, এবং okay, এবং 3টা জায়গায় 4টা ব্যালকনি আছে। তো এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে আমাদের প্রাইসটার একটা ডিফারেন্স আসছে। তো আমি এইগুলা থেকে বুঝতে পারতেছি যে আমার এরিয়া কতটুকু সেটার উপর আমার প্রাইস ডিপেন্ড করতেছে, আমার সিটি কোনটা সেটার উপর আমার প্রাইসটা ডিপেন্ড করতেছে, এবং ব্যালকনি কয়টা সেটার উপর আমার প্রাইসটা ডিপেন্ড করতেছে। বাট সমস্যা হলো আমার কোনটার উপর কতটুকু ডিপেন্ড করতেছে আমার সেটা বের করতে হবে। যেমন আমি দেখতে পারতেছি যে বনশ্রী এবং গুলশান দুইটার মধ্যে যদি গুলশানে হয়, তাহলে গুলশানের প্রাইসটা বেশি আসবে, অর্থাৎ গুলশান অথচ সেম জায়গারই যদি এরিয়াটা ডিফারেন্ট হয়, তত বেশি একটা প্রাইস গ্যাপ হয় না। অর্থাৎ এখান এখানে 1600 এবং 1500 স্কোয়ার ফিটের একটা বাসা, যার মধ্যে কি অ্যাপ্রক্সিমেটলি ডিফারেন্স হলো 5,000 টাকা, অথচ এরিয়া ডিফারেন্স বাট সেম হওয়ার কারণে, অর্থাৎ এরিয়াটা ডিফারেন্ট বাট ব্যালকনিটা সেম, মানে এরিয়া এবং ব্যালকনি সেম হওয়ার কারণে এখানে 5,000 ডিফারেন্স। তো আসলে এখানে যদি আমরা লিনিয়ার রিগ্রেশন একটা মডেল আছে, একটা অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের আসলে বের হয়ে আসবে যে মানে প্রাইস যদি প্রেডিক্ট করতে চাই, তাহলে সেই প্রাইসের সেক্ষেত্রে একটা ফর্মুলাটা যেটা বের হবে, সেই ফর্মুলাটা হলো এটা। তো সেখান থেকে আমি পাইছি যে সিটি ইন্টু 6,000, অর্থাৎ সিটি যেটা সিটি হয় যে বনশ্রী মানে 0 এবং গুলশান মানে 1, কতটুকু এরিয়া, এরিয়ার সাথে 100 গুণ, এবং ব্যালকনির সাথে 30 গুণ। অর্থাৎ কি, অর্থাৎ আমি এখান থেকে বুঝে যাচ্ছি যে সিটির ওপর সিটির একটা ওয়েটটা, অর্থাৎ সিটির আগে যত দিয়ে গুণ করতেছি সে ভ্যালুটা অনেক বেশি, অর্থাৎ সিটির উপর আমাদের প্রাইসটার ইফেক্ট অনেক বেশি রেদার দেন এরিয়া অ্যান্ড নাম্বার অফ ব্যালকনিজ। তো এরিয়ার ইফেক্টটা কত, 100, ব্যালকনির ইফেক্টটা 30, এবং সিটির ইফেক্টটা 6,000। তো আমি বুঝতেই পারতেছি যে এখানে কি, এখানে আমার বিভিন্ন ফিচার্স এর এক একটা করে ওয়েটস আছে। এই ওয়েটস গুলা প্রেডিক্ট করাই আসলে আমার এআই মডেলের কাজ, বা এআই মডেলে আমার এই ফিচার্স গুলোই আসলে প্রেডিক্ট করে, মানে ফিচার্স এর এই ওয়েটস গুলোই আসলে প্রেডিক্ট করা হয়। সো ফুলি এটা বুঝাতে পারলাম। এবং একটা ফান ফ্যাক্ট, সেটা কি, সেটা হলো ChatGPT 2 যখন বের হয়েছিল, তখন সেটার মধ্যে 5 বিলিয়ন ওয়েটস ছিল, অর্থাৎ 5 বিলিয়নটা এরকম ফিচার্স ছিল, সিটি, এরিয়া, ব্যালকনি, দেন এইসব ফিচার্স আর কি ছিল, প্রায় 1.5 বিলিয়ন। আচ্ছা, তো নেক্সটে আমরা আসি
মেশিন লার্নিং কে কয় ভাগে ভাগ করা হয় বা মেশিন লার্নিং কে আমরা আপাতত দুই ভাগে ভাগ করছি। একটা হলো সুপারভাইজড লার্নিং, একটা হলো আনসুপারভাইজড লার্নিং। এবারেও আরো কিছু টাইপস আছে, সেমি সুপারভাইজড, দেন আরো আছে রিইনফোর্সড লার্নিং, বাট ওইসব ক্ষেত্রে আপাতত যাচ্ছি না। আপাতত সিম্পলিসিটির ক্ষেত্রে ধরে রাখছি যে মেশিন লার্নিং মডেলটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো সুপারভাইজড লার্নিং আর একটা হলো আনসুপারভাইজড লার্নিং। আচ্ছা, এখন আসি কোনটা কি। ফার্স্টে আমরা আসি সুপারভাইজড লার্নিং এ। যেই এমএল অ্যালগোরিদম গুলাতে আমার ফিচার্স এবং আউটপুট লেভেল দুইটাই যদি দেওয়া থাকে বা দুইটা দিয়ে আমরা যদি যে মডেলটাকে ট্রেন করব সেটাকে বলতেছি আমরা সুপারভাইজড লার্নিং। আচ্ছা, কোনো ক্ষেত্রে আমাদের এই আউটপুট লেভেলস গুলা নাও দেওয়া থাকতে পারে, সেটা আমরা পরে আসবো। আউটপুট লেভেলস বলতে আর কি, এই যে একটু আগে যে এক্সাম্পল গুলো দেখাইলাম যে প্রাইসের এক্সাম্পল, এখানে কি আমার দাম দেওয়া আছে, সেরকম কিছু ক্ষেত্র বিশেষ আছে যেসব ক্ষেত্রে কি আমাদের আউটপুট লেভেলস গুলো আসলে অত লাগে না বা আমরা আমাদেরকে নিজেদেরকেই লেবেল করতে দেওয়া হয়ে থাকে। সেই সব ক্ষেত্রে আসলে আমরা আনসুপারভাইজড লার্নিং ইউজ করি, যেটাতে আমরা পরে আসবো। আপাতত এতটুকু বুঝি যে আমাদের ইনপুট ফিচার্স দেওয়া থাকবে এবং সাথে সাথে আউটপুট লেভেলসও দেওয়া থাকবে যেসব অ্যালগোরিদমের ক্ষেত্রে, সেগুলোকে আমরা বলতেছি সুপারভাইজড লার্নিং। আচ্ছা, এর এক্সাম্পল অ্যালগোরিদম হিসেবে হয়ে থাকে লজিস্টিক রিগ্রেশন বা ডিসিশন ট্রি, দেন এইসব জিনিসপত্র। আচ্ছা, আর সুপারভাইজড লার্নিং আসলে দুই প্রকারের হয়ে থাকে, একটা হলো রিগ্রেশন আর একটা হলো ক্লাসিফিকেশন। তো রিগ্রেশন হলো একটু আগে আমরা যে এক্সাম্পলটা দেখলাম সেটা কিন্তু আসলে একটা সুপারভাইজড লার্নিং এর এক্সাম্পল। এখানে কি, এখানে আমার হাউসের প্রাইস গুলো আমি প্রেডিক্ট করতেছি। এই প্রেডিকশন গুলো বা এই প্রাইস গুলা আমার মাইনাস জিরো থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যে কোনো ভ্যালু হতে পারে, অর্থাৎ কন্টিনিউয়াস একটা ভ্যালু হবে। অর্থাৎ আমার প্রাইসটা হতে পারে 25,500, বা হতে পারে 26,000, বা হতে পারে 25,750 টাকা। তো এই টাইপের হতে পারে, বাট এটাকে এই টাইপের যদি হয় সেই ক্ষেত্রে সেটাকে বলা হইতেছে রিগ্রেশন টাইপ। আর ক্লাসিফিকেশন টাইপ আমরা কোনটাকে বলবো, ক্লাসিফিকেশন টাইপ আমরা বলবো সেটাকে যেটা হলো ডিসক্রিট ভ্যালু থাকে। অর্থাৎ হলো আমরা লেটস সে ক্যাট এন্ড ডগ এর যদি এক্সাম্পলে যাই আবার ফিরে, তাহলে কি, তাহলে আমাদের আউটপুট ক্লাসটা, অর্থাৎ এই এক্সাম্পলে যদি আবার যাই, তাহলে কি, তাহলে আউটপুট ক্লাসটা আমার কি হতে পারে, হয় আইদার ক্যাট হবে বা ডগ হবে, দুইটার একটা হতে পারবে, এর মাঝামাঝি বা অন্য কিছু হতে পারবে না। সো এই টাইপের সুপারভাইজড লার্নিং গুলাকে বলা হয়ে থাকে মানে কন্টিনিউয়াস, সরি, ডিসক্রিট বা ক্লাসিফিকেশন। হোপফুলি এতটুকু বোঝা গেছে। দেন আমাদের যেই সিটির এক্সাম্পলটা দিলাম সেটা আসলে একটা সুপারভাইজড লার্নিং অ্যালগোরিদমে পড়ে এবং সেটা হলো লজিস্টিক রিগ্রেশন বা লিনিয়ার রিগ্রেশন। সেটার একটা ছোট একটা ছবি এখানে দেওয়া আছে। সো হোপফুলি এতক্ষণ পর্যন্ত, অর্থাৎ সুপারভাইজড লার্নিং পর্যন্ত আমাদের বোঝা গেছে। দেন আসে আনসুপারভাইজড লার্নিং। আচ্ছা, আনসুপারভাইজড লার্নিং এ এখানে একটা ভুল আছে, শুধুমাত্র ইনপুট লেভেল গুলা দেওয়া থাকবে, আউটপুট লেভেল গুলা দেওয়া থাকবে না। অর্থাৎ কি, অর্থাৎ হলো আমাদের ডাটার মধ্যে এই যে আমাদের প্রাইস প্রেডিক্ট করতে হবে এরকম না, বাট আমরা যেটা করব সেটা হলো ক্লাস্টারিং করতে পারি বা সেগমেন্টেশন করতে পারি, এসব জিনিসপত্র আমরা করব। সেখানে কি, যেখানে আসলে আউটপুট লেভেল দেওয়া থাকে না। তো এর এক্সাম্পল অ্যালগোরিদম গুলোর মধ্যে পড়ে কে মিনস, ক্লাস্টারিং, দেন এইসব জিনিসপত্র। বাট আপাতত একটা ইউজফুলনেস, অর্থাৎ কোথায় এটা ইউজ হতে পারে সেই ক্ষেত্রে যে কাস্টমার সেগমেন্টেশন ইউজ হতে পারে। অর্থাৎ আপনি একটা সুপার শপের থেকে আপনি ধরেন কিছু কিনেন, তো এখন কি, এখন আপনার হইতে পারে সেখানে কোনো মেম্বারশিপ করা আছে। তো এখন সেই মেম্বারশিপ অনুযায়ী আপনার এবং আপনাকে দেখবে যে আপনি কত টাকা স্পেন্ড করতেছেন, দেন কত টাকা কত টাকা করতেছেন, ওখান থেকে ব্যয় করতেছেন বা কত টাইম পর পর ব্যয় করতেছেন। তো সেটার অনুযায়ী আপনাকে বিভিন্ন ক্যাটাগরিতে ওরা চাইলে ভাগ করতে পারে, যে লয়াল কাস্টমার হতে পারে বা হতে পারে যে অন দা ভার্জ অফ গোয়িং, সো এই টাইপেরও হতে পারে। তো এইসব ক্ষেত্রে কি, এইসব ক্ষেত্রে আমরা এই আনসুপারভাইজড লার্নিং বা আমরা ক্লাস্টারিং বা সেগমেন্টেশন এইসব আমরা ইউজ করে থাকি।
আরেকটা আমাদের ফোনে যেটা সচরাচর হয়ে থাকে, যেটা নিয়ে আমরা অত বেশি চিন্তা করি না, সেটা হলো আমাদের ফোনের গ্যালারিতে বা গুগল ফটোসে কি দেখবেন যে আপনাদের ছবিগুলা বিভিন্ন ফোল্ডার হয়ে থাকে, অর্থাৎ হলো গিয়ে যে পার্সন অনুযায়ী দেখবেন যে হয়তো এ নামের একটা পার্সনের জন্য একটা ফোল্ডার করে ফেলছে, বি নামের একটা পার্সনের জন্য ফোল্ডার করে ফেলছে, বা আননোন আরেকটা পার্সনের জন্য ফোল্ডার সে করে ফেলছে। ওই ক্ষেত্রে দেখবেন অনেকটা লেবেলিং থাকে না। তো এইসব ক্ষেত্রে আমাদের এটা ওরা কিভাবে করতেছে, ওরা তো আসলে জানে না যেটা এই ছবির মধ্যে লেটস সে এখানে একটা ছবি আছে, এই ছবিতে এই পার্সনটা আছে। তো ওরা তো ওকে তো আপনি বলে দেননি যে এই ছবি যার, এই ছবিটা হলো এই পার্সনের। আপনি আপনি জাস্ট ছবি তুলছেন, ছবি তুলে আপনার ফটোসে বা গ্যালারিতে রাখছেন। বাট ওই কি করছে, ওই এখানে এখানে অর্থাৎ এখানে কোনো আউটপুট লেবেল দেওয়া ছিল না। বাট এখানে কি, ও আপনার অন্যান্য ছবির উপর সে দেখছে যে এইখানের এই এই ফিচারটা, অর্থাৎ এই ছবিতে যে আছে, এখানে ধরেন আরেকটা ছবি, এখানেও আপনি আছেন। সো দেখতেছে যে এই দুইটা ছবি আসলে ফিচার্স গুলা সেম। সো এদেরকে ধরে একসাথে একটা ফোল্ডারে নিয়ে আসে। তো এই জন্য কি, যেন আপনার ফোল্ডারটা আলাদা হয়ে গেছে। অনেক সময় দেখবেন এগুলা লেবেল করা থাকে না, এই জন্যই এইটা আর কি ভালোভাবে দেখতে পারবেন। সো হোপফুলি আমি এটা বুঝাতে পারলাম। আচ্ছা, তো এতক্ষণ পর্যন্ত আমরা এমএল বা এমএল যে মডেলগুলোকে কিভাবে কি বলে কিভাবে বানায় বা এখানে কি কি টাইপ হতে পারে সেটা বুঝলাম। এখন এমএল মডেলটা আপনি বানিয়ে ফেলবেন। তো এখন ওইটাকে হয়তো আপনার ইভালুয়েশন হতে পারে, বা ওইখানে আপনি কিভাবে বানাবেন সেটা আমরা আপাতত হালকা একটু বোঝার চেষ্টা করবো, বা ওইখানে যে ডাটাগুলো দিবেন আসলে সেই ডাটাগুলো কিভাবে কিরকম হতে পারে সেটা আমরা এখন বোঝার চেষ্টা করবো। সো আমরা যে ডাটাগুলো দিব, ডাটাগুলো আসলে ৩ টাইপের হয়ে থাকে। একটা হলো ট্রেন ডাটা, একটা হলো টেস্ট ডাটা, আর একটা হলো ক্রস ভ্যালিডেশন ডাটা। অর্থাৎ ট্রেন ডাটা কি? ট্রেন ডাটা হলো একদম র ডাটা, যেটা দিয়ে আপনি আসলে আপনার মডেলটাকে ট্রেন করবেন। আপনার মডেলটাকে বলে দিবেন যে এই ডাটাটার এরকম এরকম, এই ডাটাটার ইনপুট ফিচার্স এরকম, এবং আউটপুট লেভেলস হলো গিয়ে যে এটা। তো এই অনুযায়ী আপনি আপনার মডেলকে, অর্থাৎ মডেল যে ওয়েটস গুলা প্রেডিক্ট করবে বা ওয়েটস গুলাকে উপর নিচ করবে, সেই ওয়েটস গুলা সে আপনার এই ট্রেনিং ডাটা দিয়ে সে নিয়ে যাবে, বা সে প্রেডিক্ট করার চেষ্টা করবে। তারপর কি, তারপর আসে টেস্ট ডাটা। টেস্ট ডাটা কি? টেস্ট ডাটা হলো সে ধরেন কিছু ওয়েটস বানাইলো, বা সে কিছু একটা ওয়েটস গ্যাদার করলো। So, এই ওয়েটস গুলা কতটুকু ভালো বা কতটুকু খারাপ সেটাকে টেস্ট করার জন্য আপনি যে ডাটা দিয়ে থাকেন সেটাকে বলা হইতেছে আসলে টেস্ট ডাটা। দেন আসি ক্রস ভ্যালিডেশন ডাটা। এটাও ধরতে গেলে টেস্ট ডাটার মতোই। এখানে জাস্ট আপনি এই দুটা থেকে আলাদা আরেকটা ফোল্ডার বা আরেকটা জায়গা নিয়ে রাখছেন, যেখানে কি, যেখানে আপনি আপনার এই মডেলটাকে আবার ভ্যালিডেট করবেন। অর্থাৎ যে প্রতি এপক্সে, অর্থাৎ প্রতি আইটারেশনে সে কি ফার্স্টে ট্রেন করবে, দেন টেস্ট করবে, দেন আবার ট্রেন করবে, আবার টেস্ট করবে। এই অনুযায়ী অর্থাৎ অ্যাকুরেসি কতটুকু আসতেছে বা কি রকমের ফেলিয়ার হইতেছে সেটার উপর ডিপেন্ড করে সে আবার এই লুপটা আপনি যতগুলো এপক্স দেন বা যতগুলো আইটারেশন দিবেন সেই আইটারেশন অনুযায়ী সে খুলতে থাকবে। তারপর এইসব শেষে আপনি লাস্ট একবার ক্রস ভ্যালিডেশন করবেন অন্য ডাটা দিয়ে, কেননা অনেক সময় ওভারফিটিং আন্ডারফিটিং এসব ইস্যু হয়ে থাকে, যেটা আমরা একটু পরে আলোচনা করব। সো ওগুলা যেন না হয়, বা ওগুলা থেকে আলাদাভাবে টেস্ট করার জন্য আপনি আসলে ক্রস ভ্যালিডেশনটা করবেন। আচ্ছা, দেন আসে জেনারেলাইজেশন। অর্থাৎ জেনারেলাইজেশন কি? Generalization is the ability of an algorithm to perform accurately on new unseen data after having trained on a learning dataset. অর্থাৎ একটা আপনি ডাটাসেট দিলেন, ট্রেন ট্রেন করানোর পরে এখন আপনার মডেলটা কতটুকু ভাবে নিউ এবং আনসিন ডাটাকে প্রেডিক্ট করতে পারে, সেটাই হলো আসলে জেনারেলাইজেশন। অর্থাৎ একটা একটা মডেল যত ভালো জেনারেলাইজেশন করতে পারবে, তার প্রেডিকশন ক্যাপাবিলিটি তত ভালো। আচ্ছা, তো এখন আসি ওভারফিটিং কি, আন্ডারফিটিং কি এবং ব্যালেন্সড এগুলো কি। ফার্স্টে আসি ওভারফিটিং। ওভারফিটিং হলো আমরা একটু আগে যে আলোচনা করলাম, ট্রেন ডাটা দিব এবং টেস্ট ডাটা দিয়ে আমরা কি ফার্স্টে মডেলটাকে অ্যাকুরেটলি ট্রেন করতে থাকি। এখন আপনার মডেলটা যদি এরকম হয়, অর্থাৎ আপনি অনেক বেশিবার ট্রেন করছেন বা অনেক বেশি আইটারেশনস দিচ্ছেন যেন সে টেস্ট ডাটাটাকে মেমোরাইজ করে ফেলছে।
তো টেস্ট ডাটা যদি মেমোরাইজই করে ফেলে তাহলে কি, তাহলে অবশ্যই আমার মডেলটা 100% অ্যাকুরেসি দিবে, যেহেতু সে এইটার আউটপুট সে শিখে ফেলছে বা মুখস্থ করে ফেলছে, তো সেই অনুযায়ী দিতে পারবে। তাহলে কি, তাহলে দেখবেন আপনার অ্যাকুরেসি অনেক বেশি হাই আসবে, অর্থাৎ এরকম এরকম যাইতে থাকবে। এরকম করে কি আসলে বোঝানো যাচ্ছে যে আমার মডেলটা পুরো ডাটাটাকে আসলে মুখস্থ করে ফেলছে। এখন এখানে প্রবলেম কি, এখানে প্রবলেম হলো আপনি টেস্ট ডাটার বাইরে যখন অন্য ডাটা দিবেন বা আসলে যখন রিয়েল ডাটা দিবেন, সেই অনুযায়ী দেখবেন যে আপনার প্রেডিকশনটা অনেক বেশি ভুল আসতেছে। আচ্ছা, তো এখন আসি আন্ডার ফিটিং এ। আন্ডার ফিটিং হলো ওভার ফিটিং এর অপোজিট, অর্থাৎ হলো গিয়ে যে সে এমন কিছু শিখেই নেই, যার কারণে কি, যার কারণেও সেও একটা ভুল প্রেডিকশন দিবে। তো আমরা কি চাই, আমরা ওভার ফিটিংও চাই না, আমরা আন্ডার ফিটিংও চাই না, আমরা চাই একটা ব্যালেন্স লেভেলে, অর্থাৎ যেখানে কি, যেখানে হালকা মানে যেখানে সবগুলা কি মোটামুটি স্যাটিসফাই করবে, বাট এমনও না যে সব ডাটাকে মেমোরাইজ করে ফেলবে। তো এই জিনিসটা আমাদের জন্য খেয়াল রাখা অনেক বেশি জরুরি। আচ্ছা, এখানে বলা আছে যে দ্য বেটার দ্য জেনারেলাইজেশন দ্য মোর অ্যাকুরেট দ্য রেজাল্টস। আচ্ছা, তো আমাদের যে ওভারফিটিং বা আন্ডারফিটিং এগুলো যেন না হয়, সেটার জন্য কি আমাদের আমাদের বিভিন্ন ফিচার্স দেওয়া থাকে। আমাদের ডাটাটা আসলে অনেক সময় দেখবেন অনেক ফিচার্স গুলো আসলে কোনো কাজে আসবে না, সেই ফিচার্সটাকেই, সেজন্য আমাদের ফিচার সিলেকশন ইঞ্জিনিয়ারিং নামে একটা টার্ম আছে। তো এই জন্য আমাদের ফার্স্টে কি, আমাদের ফার্স্টে যেই কোনো এমএল বা এআই বা এই রিলেটেড কাজ করি না কেন, সবার ফার্স্ট আমাদের প্রায়োরিটি শুড বি যে ডাটাটাকে ভালোভাবে চিনা, ডাটার সাথে ভালোভাবে ইন্টারাকশনস করা, অর্থাৎ ডাটাটা আমার কিরকম, আমার ডাটাতে কিরকম ভ্যালুস আছে সেগুলা জানা। তাহলে কি, তাহলে আপনার এই মডেলটা অত বেশি বা মেশিন লার্নিং মডেলটা তত বেশি অ্যাকুরেট একটা রেজাল্ট দিতে পারবে। আচ্ছা, তো এখন মডেল ভ্যালিডেশন বা আমাদেরকে মডেলটাকে যে মডেল বানাইলাম সেই মডেলটাকে ইভালুয়েট করার জন্য বিভিন্ন টাইপের টেস্ট আছে। So, আপাতত দুই টাইপের টেস্ট নিয়ে কথা বলি। একটা কি, একটা হলো ক্লোজ টেস্ট আর একটা হলো ওপেন টেস্ট। আচ্ছা, তো কোনটার মধ্যে ডিফারেন্স কি সেটাতে আসি। ক্লোজ টেস্ট উই ট্রাই টু প্রেডিক্ট ফ্রম দ্য ডাটা দ্য মডেল ইজ ট্রেইনড উইথ, অর্থাৎ আমরা যেই ডাটা দিয়েই মডেলটাকে ট্রেন করছি, অর্থাৎ একটু আগে যে দেখাইলাম তিন টাইপের ডাটা, একটা দিয়ে আমরা ট্রেন করবো আর একটা দিয়ে টেস্ট করবো একই সাথে। সো এই ট্রেন বা টেস্ট ডাটা দিয়ে যদি আমরা ওকে প্রেডিক্ট করতে দেই, তাহলে সেই টেস্টটাকে আমরা বলবো ওপেন, সরি, সেটাকে আমরা বলবো ক্লোজ টেস্ট। কারণ কি, কারণ হলো গিয়ে যে হয়তো এটার উপরেই শিখছে, তো অবভিয়াসলি এটার উপর ভালো একটা প্রেডিকশন দিতে পারবে। এখন আমার ডাটাটা যদি ওভারফিটেড হয়, অর্থাৎ আমার মডেলটা যদি ওভারফিটেড হয়, তাহলে অবশ্যই সে ক্লোজ টেস্টে কি অনেক ভালো একটা অ্যাকুরেসি দিবে। যদি আমার ডাটাটা, আমার মডেলটা যদি ওভারফিটেড হয়, সেজন্য আমরা ক্রস ভ্যালিডেশন করে থাকি অ্যাকচুয়ালি, বা বা ওপেন টেস্ট করে থাকি। ওপেন টেস্টটা কি, ওপেন টেস্টটা হলো আমরা যে মডেলটা ক্রিয়েট করছি সেই মডেলটা যেন আগে যেসব ডাটা দেখেনি, অর্থাৎ যেসব ডাটা সে ট্রেনেও পাইনি বা টেস্ট ফেজেও পাইনি, সেই ডাটা দিয়ে আসলে যদি প্রেডিক্ট করতে দেই, তাহলে সেই প্রেডিকশনটাকেই আমরা বলবো বা সেই টেস্টটাকে আমরা বলবো ওপেন টেস্ট। সো অবভিয়াসলি আমাদের মডেলের জন্য আমরা সবসময় চেষ্টা করবো যেন ওপেন টেস্ট করার, বা আগে থেকেই আমরা যেন আমাদের হাতে যে ডাটা আছে সেই ডাটাটাকে আগেই স্প্লিট করে রাখবো এমন ভাবে যেন সে যেন আমরা পরবর্তীতে একটা ওপেন টেস্ট চালাতে পারি। তাহলে কি, তাহলে আমরা মডেলটাকে আরো ভালোভাবে ইভালুয়েট করতে পারবো। তো হোপফুলি এটা বোঝা গেছে। দেন আরেকটা লাস্ট বাট ইম্পর্টেন্ট একটা ছোট একটা টপিক, সেটা কি, সেটা হলো ডাটা মাইনিং। আচ্ছা, ডাটা মাইনিং জিনিসটা কি, জিনিসটা হলো আপনার কাছে অনেক ডাটা আছে, এখন ডাটার মধ্য থেকে আপনার বের করে আনতে হবে যে বিভিন্ন ইনসাইটস বা হিডেন ইনসাইটস, ধরে রাখতে পারেন হিডেন প্যাটার্ন। যেমন ফার্স্ট এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরেন একটা রিসার্চে দেখেছে যে যারা ব্রেড এবং চিজ কিনে তারা অবশ্যই সাথে সাথে ওয়াইনও কিনে আর কি। তারপর আবার দেখছে যে যারা যারা ডাইপার কিনে, তারা ডাইপারের সাথে ওয়াইপসও কেনার চেষ্টা করে, এবং যারা পাস্তা কিনে তারা তার সাথে টমেটো সসও কিনে বা কেনার চেষ্টা করে। সো এইগুলা কি, এগুলা হলো ডাটা, এগুলা ডাটা তো ছিল না আমার কাছে,
বা কারো কাছে ছিল না, এগুলা হলো ডাটার মধ্যে ঘাটছে, খুঁটিনাটি দেখার কারণে বা দেখার পরে আমরা আসলে এসব হিডেন ইনসাইটস গুলো আসলে আমরা বের করে আনছি। এই জিনিসটাকেই বলা হয় ডাটা মাইনিং। এখন এই জিনিসটা যেটার মাধ্যমে করা হয় বা এই একটা অ্যালগোরিদম আছে যেটাকে বলা হয় অ্যাপ্রায়োরি অ্যালগোরিদম। সেই অ্যালগোরিদম আসলে এই ডাটা মাইনিং এর কাজে আমাদের অনেক হেল্পফুল বা হেল্প করে। তো আশা করি হোপফুলি আজকে এই পর্যন্ত বুঝে গেছে। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।